এই এই কোশ্চেনটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2016 সালে। অনেক সহজ, তোমরা যদি মার্কনি রুল এবং একটি মার্কনি রুল বুঝতে পারো তাহলে এই কোশ্চেনগুলো খুব সহজেই প্রশ্ন করতে পারবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, আর আমি পড়াশোনা করেছি বাংলাদেশের একটি সুনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে। তো আজকে আমি আলোচনা করব এইচএসসি অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে মার্কনিবের রুল। এটা পরীক্ষায় অনেক বেশি এসে থাকে, আর আশা করি যে তোমরা ভালোভাবে যদি এই ক্লাসটি দেখো তাহলে তোমাদের আর পরে এই মার্কনিব রুলের উপরে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। হ্যাঁ, তো আমরা লেকচারে চলে যাচ্ছি। তো মার্কনিব রুলের যে মার্কনিব নিয়ম, এখানে বলা হয়েছে যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক প্রান্তটি অ্যালকিনের দ্বিবন্ধন যুক্ত যে কার্বনের হাইড্রোজেন পরমাণু বেশি থাকে প্রধানত সেই কার্বনের সঙ্গে যুক্ত হয়। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে যে এই সংজ্ঞায় যেটা বলা হয়েছে যে অপ্রতিসম অ্যালকিন, তাহলে অপ্রতিসম অ্যালকিন হতে হবে, সাথে অপ্রতিসম কি বিকারকের প্রয়োজন। আর এখানে ধনাত্মক প্রান্তটি কার সঙ্গে যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন পরমাণু বেশি থাকবে সেটার সঙ্গে। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে আমাদের তিনটা কন্ডিশন, এখানে তিনটা কন্ডিশন মানে এই বিক্রিয়াতে দেখা যায় এবং এটা খুবই সহজ। তো আমরা দেখি এখন বিক্রিয়া লিখি। তাহলে আমাদেরকে এই বিক্রিয়াটা মানে এই মার্কনিব রুলটা ভালোভাবে জানার জন্য আমাদের কি জানতে হবে যে অপ্রতিসম অ্যালকিন কি বা অপ্রতিসম বিকারক কি, এবং আমাদের হাইড্রোজেন পরমাণু কোথায় বেশি হয় সেটা আমরা দেখলে বুঝতে পারবো। তাহলে আমরা লিখি প্রথমে তো এইটা হচ্ছে আমাদের কি তাহলে বলা হয়, এটা 1 2 3 4, এটা হচ্ছে আমাদের বিউটিন 1 বা 1 বিউটিন বলা হয়, তাই না? কারণ দ্বিবন্ধনটা আমরা কোথায় পাচ্ছি, গিয়ে আমার হচ্ছে দ্বিবন্ধনটা 1 নম্বর কার্বনে পাচ্ছি আমরা দ্বিবন্ধনটা। তাহলে এটা কি হচ্ছে, এটা এটা অপ্রতিসম বলা হচ্ছে। অপ্রতিসম বিউটিন কেন, এটা এটা অপ্রতিসম, অপ্রতিসম অ্যালকিন এটা। তাহলে এটা অপ্রতিসম অ্যালকিন। আচ্ছা, অপ্রতিসম অ্যালকিন এই কারণে যে দ্বিবন্ধনটা আমাদের কোথায় আছে, দ্বিবন্ধনটা আমাদের একটা প্রান্তে আছে এবং এই দ্বিবন্ধনের এই পাশে আমাদের কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা বেশি, এই পাশে কম। আর প্রতিসম হতে হলে দুই পাশে আমাদের কার্বন হাইড্রোজেন সংখ্যা অর্থাৎ মানে সমান হতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এখান থেকে আমরা ভাগ করে ফেলি, কেটে ফেলি, তাহলে এই সাইডে যতটা কার্বন হাইড্রোজেন থাকবে ওই সাইডে ঠিক ততটা কার্বন হাইড্রোজেন থাকতে হবে, তাহলে সেটা হবে প্রতিসম। সেটা হচ্ছে তাহলে প্রতিসম অ্যালকিন বা প্রতিসম যৌগ আর কি। তো আমরা দেখি তাহলে, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটিন 2। এটা দুইটি এটা বিউটিন 2 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি ভেঙে ফেলি যৌগটা, তাহলে এই পারে যতগুলো কার্বন হাইড্রোজেন আছে ওই পারে ঠিক ততগুলো কার্বন হাইড্রোজেন বিদ্যমান আছে। এটা এটা কি তাহলে এটা হচ্ছে প্রতিসম, অপ্রতিসম না, এটা হচ্ছে প্রতিসম, প্রতিসম অ্যালকিন, তাই না? তাহলে আমাদের এই বিক্রিয়ার জন্য লাগবে আমাদের অপ্রতিসম অ্যালকিন, এবং প্রতিসম অ্যালকিনের সঙ্গে কি ধরনের বিক্রিয়া দেয় আমি সেটাও দেখাবো। তাহলে এই অপ্রতিসম অ্যালকিন আমরা পেয়ে গেছি। এই অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে, তাহলে এই অপ্রতিসম অ্যালকিন, হ্যাঁ, এই অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে আমাদের অপ্রতিসম বিকারক বিক্রিয়া করবে, তাই না? অপ্রতিসম বিকারক, তাহলে অপ্রতিসম বিকারক হচ্ছে যে এখানে হাইড্রোজেন ব্রোমাইড, এটাকে অপ্রতিসম বিকারক বলা যেতে পারে, কারণ এই হাইড্রোজেন প্লাস চার্জ যুক্ত, এটা হচ্ছে মাইনাস চার্জ যুক্ত, তাই না? যদি আমরা এটাকে ভেঙে ফেলি তাহলে দুইটা যদি আমাদের একই পরমাণু না হয় তাহলে সেটাকে বলা হয় অপ্রতিসম মানে বিকারক, ঠিক আছে? তো এখানে যদি এটার পরিবর্তে আমাদের Cl2 ভাঙলে দুটোকে আমরা Cl2 পাবো, বা হাইড্রোজেন যদি দেওয়া হয় সেটা হচ্ছে, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে প্রতিসম। তাহলে এগুলো হচ্ছে প্রতিসম, তাহলে এগুলো প্রতিসম, আর হচ্ছে HBr হচ্ছে অপ্রতিসম, ঠিক আছে? অপ্রতিসম বিকারক। তো এই অপ্রতিসম বিকারক যখন বিক্রিয়া করবে তখন আমাদের কি তৈরি হবে? তাহলে আমাদের তৈরি হবে সেটা হচ্ছে যে যেই কার্বনে এই দ্বিবন্ধনের দুই পাশের কার্বনের যেইটাতে হাইড্রোজেনের সংখ্যা বেশি
ঠিক ওইটাতে আমাদের এই প্লাস ধনাত্মক চার্জটি যুক্ত হবে, ধনাত্মক চার্জটি যুক্ত হবে। তাহলে হাইড্রোজেন সংখ্যা কোনটা বেশি আছে? হাইড্রোজেন সংখ্যা বেশি হচ্ছে আমাদের এই পাশেটাতে, তাই না? আর এটাতে আমাদের কম আছে। তাহলে আমাদের হাইড্রোজেন সংখ্যা যদি বেশি হয় এখানে, তাহলে আমাদের কি মানে রিঅ্যাকশনটা কি হবে তাহলে? CH3CH2, এটা হচ্ছে CH, আর এইখানে হচ্ছে CH2, তাহলে আমাদের হাইড্রোজেন যুক্ত হচ্ছে এসে এই পাশে, তাহলে আমাদের হাইড্রোজেনটা এসে এই পারে যুক্ত হবে, আর ব্রোমিনটা এসে যুক্ত হবে কোথায়? বিআর হচ্ছে এই পারে যুক্ত হবে, ঠিক আছে? মানে এই ডবল বন্ডটা ভেঙে গিয়ে তাহলে এই পারে ব্রোমিন, এই পারে হাইড্রোজেন যুক্ত হবে। অর্থাৎ এই যৌগটাকে আমরা কি লিখতে পারি তাহলে? এই যৌগটা আমরা লিখতে পারি, যৌগটা হচ্ছে CH2 বিআরটা আমি নিচে লিখতেছি, বিআর, এটা হচ্ছে CH3, তাই না? অর্থাৎ এটার নাম কি হচ্ছে তাহলে? বিউটিন, অর্থাৎ এটার নাম হচ্ছে যে 2 ব্রোমো বিউটেন, তাই না? এটার নাম হচ্ছে 2 ব্রোমো বিউটেন, কারণ 2 নম্বরে ব্রোমিনটা যুক্ত হয়েছে, সেজন্য লিখবো আমরা 2 ব্রোমো বিউটেন, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়াগুলো খুবই সহজ। তো এখানে আমরা আরেকটু পার্থক্য করে দেখি, আমরা যদি বিক্রিয়াটা অন্যভাবে হয় তাহলে কি হবে। আচ্ছা, যদি আমাদের এইখানে আমাদের যদি বিক্রিয়াটাতে এই ধরনের হইতো, প্রতিসম হয়, তাহলে কি ঘটনা ঘটবে? এটাও ইজি একবারে, এইচবিআর। আচ্ছা, তাহলে আমাদের কি হবে? এটা প্লাস এটা মাইনাস। তো এখানে যেহেতু আমাদের দুই সাইডেই মানে কার্বন সংখ্যা সমান আছে, হাইড্রোজেন সংখ্যা সমান, এখানেও ঠিক মানে এটা প্রতিসম বিকার অ্যালকিন এটা। তো প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে আমাদের হাইড্রোজেনটাকে আমরা কোথায় নিচে লাগাই দেব? যে কোনো একটাতে, আমরা এটা তো লাগাতে পারি, আমরা এটা তো লাগাতে পারি, ঠিক আছে? তো রিঅ্যাকশন যখন হবে তখন আমাদের কি তৈরি হবে? এটা CH3, আমি এইটাতে যদি আমি ব্রোমিন এসে লাগাই দেই, তো এখানে আমি কি দেবো? এখানে আমি হাইড্রোজেনটা দিয়ে দিব, ঠিক আছে? এখানে তাহলে এটা হচ্ছে 2 ব্রোমো অ্যালকেন, তাই না? তো এখানে 2 ব্রোমো অ্যালকেন সবসময় তৈরি হবে, কারণ এখানেও যদি ব্রোমিন দিতাম তাহলে আমরা কি এদিক থেকে গণনা করতে শুরু করতাম, তাই না? তাহলে যে সাইডে আমাদের শাখা কাছে পাই, আমাদের মানে যেগুলো যেই দিকটা আমাদের এই শাখাটা কাছে পাবো, অর্থাৎ এই ব্রোমিন হচ্ছে কি আমাদের এখানে একটা হ্যালোজেনের গ্রুপ এসে লেগে গেছে। তো এই ব্রোমিনটা যে দিকটা আমরা কাছে পাবো, আমাদের সেই দিক দিয়ে গণনা শুরু করতে হবে। তাহলে আমাদের 2 ব্রোমো সবসময় এই রিঅ্যাকশন 2 ব্রোমো কি তৈরি করবে? অ্যালকেন তৈরি করবে। তো তাহলে আমাদের এই অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে যখন অপ্রতিসম বিকারকটি রিঅ্যাকশন করবে, অর্থাৎ বিক্রিয়া করবে, তখন তাহলে কি তৈরি করবে? আমাদের কন্ডিশনে বলা হয়েছে যে দ্বিবন্ধনযুক্ত কার্বন, মানে এই দ্বিবন্ধনের দুই পাশে যে দুইটা কার্বন আছে তার মধ্যে যেটাতে হাইড্রোজেনের সংখ্যা বেশি, তাহলে হাইড্রোজেনের সংখ্যা কোথায় বেশি? এখানে হাইড্রোজেনের সংখ্যা যে পরমাণুতে বেশি, সেখানে আমাদের এই ধনাত্মক প্রান্তটি যুক্ত হবে, অর্থাৎ হাইড্রোজেনটা আমাদের এখানে যুক্ত হবে। তো এটাকে সংক্ষেপে মনে রাখার জন্য, তাহলে এখানে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে ব্রোমিন এসে অটোমেটিক এখানে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ দ্বিবন্ধন যেখানে ভাঙবে তার দুই পাশে দুইটা আমাদের পরমাণু যুক্ত হবে। তো এটা সংক্ষেপে মনে রাখার জন্য তোমরা যেটা মনে রাখবে হচ্ছে তেলের মাথায় যেন তেল দেওয়া, তাই না? তোমাদের বই মাথায় তেল দেওয়া, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতে হবে, তাহলেই মানে এই রিঅ্যাকশনগুলো করা সম্ভব, মানে ইজি হয়ে যাবে। কারণ তেলের মাথায় তেল কেন? আচ্ছা, আমাদের তেলের মাথায় তেল বলতে যার মাথায় তেল বেশি আছে তাকে আমরা কি আবার তেল দিচ্ছি। এই হাইড্রোজেন আমাদের বেশি কোথায় আছে? এই কার্বনে বেশি আছে, আবার এই হাইড্রোজেনটা আমরা এই কার্বনকেই আমরা দিচ্ছি, ঠিক আছে? তো এই জন্য এটাকে বলা হচ্ছে তেলের মাথায় তেল দেওয়া, ঠিক আছে? আর এর হাইড্রোজেন সংখ্যা কম, আমরা এই হাইড্রোজেন দিচ্ছি না। আমি এই আলোচনার পরে আমি তোমাদের কিছু বোর্ড কোশ্চেন সলভ করে দিব, তোমরা গুরুত্ব সহকারে যদি এই ক্লাসটি করো তাহলে তোমাদের ইনশাআল্লাহ মানে এমসিকিউ সংজ্ঞা কোনো কিছুরই আর প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো এখন এইটা যদি আমাদের এই ধরনের রিঅ্যাকশন হয় CH2, তো এটাও তো সহজ, HBr যদি আমরা দিই তো কি হবে? তাহলে আমাদের এখানে হাইড্রোজেন বেশি, হাইড্রোজেন আমাদের এখানে বেশি আছে, তাই না? এই কারণে তাহলে হাইড্রোজেনটা আমাদের কোথায় লাগবে? হাইড্রোজেনটা আমাদের লাগবে কোথায়? এখানে এসে লাগবে,
ঠিক আছে। তো হাইড্রোজেনটা তাহলে এখানে এই কার্বনে আসবে যখন দ্বিবন্ধন ভেঙে যাবে বিক্রিয়ার পর, অর্থাৎ CH3 CH এখানে Br লেগে যাচ্ছে আর এখানে CH3, ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে কি ঘটনা ঘটতেছে, অর্থাৎ বিক্রিয়ার যে মেকানিজমটা তোমরা জানতে চাও, তাহলে হচ্ছে এখানে মূলত আসলে আমাদের দেখতে হবে যে এই যে দুটো কার্বন, এই দুটো কার্বনের মানে এই পাশে কি আছে, এই পাশে আছে আমাদের অ্যালকাইল, এটাকে অ্যালকাইল মূলক বলা হয় বা এটাকে আর বলা হয়। এবং এই অ্যালকাইল মূলকটা হচ্ছে ইলেকট্রন ডোনেট করে, অর্থাৎ ইলেকট্রন বিকর্ষী, অর্থাৎ ইলেকট্রনকে ধাক্কা মেরে সে পুশ করে আর কি। তো সে যখন এদিক থেকে ইলেকট্রন এই দ্বিবন্ধনের দিকে পুশ করে দিচ্ছে, তখন এইটা আর এদিক থেকে কিন্তু কোনো পুশ হচ্ছে না, এদিক থেকে ইলেকট্রন কোনো পুশ যখন হচ্ছে না, এইটা CH2 হবে, CH2 এটা। তো যখন এই সাইড থেকে যখন সেই ইলেকট্রন যখন পুশ করে দিচ্ছে, তখন কি তৈরি হবে, তাহলে তখন তৈরি হয় এই ধরনের। তো এই ধরনের এখানে একটা প্লাস চার্জ তৈরি হয়ে যায় আর এখানে এই হাইড্রোজেন প্রথম এসে যুক্ত হয়ে যায়, ঠিক আছে। তো এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন বলা হয়। এটা কত নম্বর, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। তো এখানে এই বিক্রিয়ায় 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে 1%, আর 99% 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং এটা অনেক স্টেবল, এটা হচ্ছে অনেক স্টেবল একটা কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি মানে 1 ডিগ্রির তুলনায়। তাহলে তোমাদের সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর CH3+। তো এগুলো হচ্ছে তোমাদের কি স্টেবিলিটির দিক দিয়ে মানে এগুলো বেশি স্টেবল। তাহলে 2 ডিগ্রি যদি আমাদের বেশি স্টেবল হয়, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ 1 2 3 1 2 3, তাই না। তাহলে এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হওয়ার কারণে আমাদের এটা বেশি স্টেবল হওয়ার কারণে আমাদের তাহলে কি তৈরি হয়, এই স্টেবল বেশি হওয়ার কারণে আমাদের আসলে এই যৌগটাই বেশি তৈরি হয়। হ্যাঁ, এখানে আরেকটা যৌগ তৈরি হয়, সেটা হচ্ছে খুবই কম, সেটা হচ্ছে 1% তৈরি হয়। সেটা কি তৈরি হয়, আরেকটা যৌগ যেটা তৈরি হয় এই বিক্রিয়ায়, সেটা হচ্ছে তো হাইড্রোজেনটা এখানে লেগে গিয়ে ব্রোমিনটা এখানে লাগতে পারে, এমনটাও রিঅ্যাকশন হতে পারে, তাই না। তাহলে এইখানে যদি আরেকটা আমরা দেখাই, কি যৌগ তৈরি হয় এখানে, CH3, তাহলে CH2 আর CH2Br, তাই না। এটাও কিন্তু তৈরি হয়, হ্যাঁ, কিন্তু এটার পরিমাণ হচ্ছে 1%, এর পরিমাণ কত পার্সেন্ট, 1%, আর এটা হচ্ছে 99%। এই কারণে আমাদের এটা লেখার প্রয়োজন নেই, আমরা লিখবো কোনটা, এই রিঅ্যাকশনটা আমরা লিখবো পরীক্ষায়। তো এখন আমরা দেখব যে বিপরীত মার্কোনিভ রুল। হ্যাঁ, তো আমরা যদি মার্কোনিভ রুলটা খুব ভালোভাবে বুঝে থাকি, তাহলে বিপরীত মার্কোনিভ রুলটা খুবই সহজ হয়ে যাবে আমাদের জন্য। কারণ মার্কোনিভ রুলে যা বলা হয়েছে ঠিক আমরা বিপরীত করে দেব আমরা বিপরীত মার্কোনিভ রুলে বা অ্যান্টি মার্কোনিভ রুলে, তাহলে আমাদের বিক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এখানে এই রুলের মধ্যে বলা হয়েছে যে জৈব পারঅক্সাইডের উপস্থিতি, তাহলে এখানে আমাদের একটা জৈব পারঅক্সাইডের প্রয়োজন, ঠিক আছে। এখানে জৈব পারঅক্সাইড হচ্ছে আমাদের এটা হচ্ছে জৈব পারঅক্সাইড। তো এখানে আমাদের সেটা অন্য কিছু হতে পারে, এখানে হাইড্রোজেন যদি আমরা দিই, হাইড্রোজেন পারঅক্সাইড তাও হবে। এটা যদি আমরা বিক্রিয়া দিয়ে থাকি, তাহলে কি হবে, ঠিক আগের মতো যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় ঋণাত্মক প্রান্তটি, এখানে ছিল কিন্তু ধনাত্মক প্রান্ত, এখানে চেঞ্জ হয়ে কি হচ্ছে ঋণাত্মক প্রান্তটি অ্যালকিনের দ্বিবন্ধন যুক্ত কার্বনে H পরমাণু বেশি থাকে, অর্থাৎ যেই কার্বনে H পরমাণুটা বেশি থাকবে, হ্যাঁ, সেই সাইডে কি ঋণাত্মক প্রান্তটি মানে ওই কার্বনে যুক্ত হবে। তো এখানে আমাদের ঋণাত্মক প্রান্ত কোনটি, এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, তাই না। তাহলে আমাদের এইটা এসে যুক্ত হবে কোথায়, এইখানে যুক্ত হবে, তাই না। তো ঠিক আমি ওখানে যুক্ত করেছি। তো আর হাইড্রোজেন যদি থাকতেছে, তাহলে সেটা কোথায় যুক্ত হবে, এখানে যুক্ত হবে। তো এই তো আর কি, তাহলে হচ্ছে আমাদের বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা তাহলে আমাদের কি তৈরি হচ্ছে, এটা হচ্ছে 1 ব্রোমো বিউটেন বা বিউটেন 1 ব্রোমো বিউটেন, এটা হচ্ছে ইউরেনিয়াম, তাহলে 1 ব্রোমো বিউটেন তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এটাকে তোমরা এভাবে লিখতে পারো, একই কথা, যে এটা যদি আমি লিখি যে CH3 CH2 এটা CH2 আর এটা হচ্ছে CH2Br, ঠিক আছে। তাহলে 1 ব্রোমো 1 2 3 4, তাই না। তাহলে 1 ব্রোমো কি হবে, এটা বিউটেন, 1 ব্রোমো বিউটেন তৈরি হবে, ঠিক আছে। তো বিক্রিয়াগুলো সব একই। তোমাদের আরো যদি তোমরা বিক্রিয়া লেখো, তোমরা এভাবে নিজে নিজে চেষ্টা করবে এবং কোনো সমস্যা হয় তাহলে
কমেন্টে জানাবে, আমি আরো সেগুলো নিয়ে আলোচনা করবো আর কি। হ্যাঁ, তো তাহলে যদি আমরা এটা দেখি CH3 আর কি 2 প্লাস হচ্ছে HBr বা HCl দেওয়া যায় একই কথা। তাহলে এখানে যদি আমরা এটা দিই OH, ঠিক আছে, তো কি তৈরি হবে তাহলে? খুবই সহজ। হ্যাঁ, তাহলে এই আমাদের কার্বন যেখানে হাইড্রোজেন বেশি, দ্বিবন্ধনের হাইড্রোজেন বেশি কোথায় আছে আমাদের? এইখানে বেশি আছে, তাহলে এখানে আমরা ব্রোমিনটা লাগাই দেবো। তাহলে আমাদের হয়ে যাচ্ছে CH2, এখানে হচ্ছে CH2Br, ঠিক আছে। একবারে খুবই সহজ, মার্কনি রুল ভালোভাবে বুঝতে পারলে এখানে আর কোনো সমস্যায় হওয়ার কথা না, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষায় এইভাবে এগুলো এসে থাকে। তো আমরা এখন কিছু বোর্ডের কোশ্চেন MCQ মানে এই ধরনের কিছু কোশ্চেন সলভ করি। হ্যাঁ, আর এখান থেকে তোমরা সংজ্ঞাগুলো আসলে মূলত বলতে পারো। সংজ্ঞা আলাদা মুখস্থ করার প্রয়োজন নেই, যদি তোমরা বিক্রিয়াটি একবার ভালোভাবে বুঝিয়ে মনে রাখো, তাহলে এখান থেকেই সংজ্ঞাটা লিখে দিয়ে আসতে পারবে। কি হবে দেখো, যে এই অপ্রতিসম অ্যালকিন, এটা অপ্রতিসম অ্যালকিনের সাথে, মানে প্রথমে হাইড্রোজেন পারঅক্সাইড বলে দিবা, অর্থাৎ মাঝে বললে হবে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায়। তাহলে বিকারকের বিক্রিয়ায়, তো এখানে অপ্রতিসম বিকারকের যে ধনাত্মক প্রান্তটি কোথায় যুক্ত হবে? দ্বিবন্ধন যুক্ত, এই দ্বিবন্ধনের যে পাশে, দ্বিবন্ধনের যে কার্বনের সঙ্গে হাইড্রোজেন পরমাণু বেশি থাকে ওই দিকে আমাদের ঋণাত্মক প্রান্তটি যুক্ত হবে, ঠিক আছে। মার্কনি রুল হচ্ছে ধনাত্মক প্রান্ত, আর এখানে শুধু ঋণাত্মক প্রান্তটা চেঞ্জ করে বলে দেবো, তাহলে আমাদের এই সংজ্ঞাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো খুবই একবারই ইজি, এগুলো পানির মতো সহজ। তো আমরা যে মার্কনি রুল এবং বিপরীত মার্কনি রুল আলোচনা করলাম, তো এখান থেকে আমরা দেখি আসলে এই কোশ্চেনটা আসলে ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল কোশ্চেনটা, যে কোনটি অপ্রতিসম অ্যালকিন, তাই না? তো আমরা একটু দেখি যে কোনটা আমাদের অ্যানসার আসছে, যে অপ্রতিসম অ্যালকিন কোনটি। তাহলে অপ্রতিসম অ্যালকিন, তাহলে এটা সম্ভব নয়, কারণ এটা দুই সাইডে দুইটা কার্বন এবং দুইটা হাইড্রোজেন, মানে একটা কার্বন দুইটা হাইড্রোজেন আছে, তাই না? মানে আমরা যদি মাঝখানে কেটে দিই তাহলে এটা কি দুই সাইড একই রকম হবে। এটাও কি একই রকম, মাঝখানে যদি আমরা কেটে দিই, অর্থাৎ এই সাইডেও যা আছে এই সাইডেও ঠিক একই আছে, তাহলে এটাও সম্ভব না। এটাও ঠিক একইভাবে। আচ্ছা, এটা আমরা যদি দুই সাইডে কাটি, আমাদের খুব ইজি, যে এটা আমাদের দুই সাইডে যদি ভেঙে দিই আমরা, অর্থাৎ এখানে কার্বন সংখ্যা দুইটা, হাইড্রোজেন আছে ওটা তিনটা, চারটা, এই সাইডে আছে হাইড্রোজেন দুইটা আর কার্বন একটা, তাহলে অবশ্যই আমাদের এটাই রেজাল্ট হচ্ছে। কিন্তু এটাও মিলবে না, এটাও আমাদের কি দুই সাইডে কেটে দিলে এটা আমাদের, এটা হচ্ছে প্রতিসম হয়ে যাবে। অর্থাৎ তাহলে একটা, দুইটা, তিনটা, এই তিনটা হচ্ছে আমাদের প্রতিসম, আর এই একটা হচ্ছে আমাদের কি অপ্রতিসম। এই কোশ্চেনটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2016 সালে। অনেক সহজ, তোমরা যদি মার্কনি রুল এবং অ্যান্টি মার্কনি রুল বুঝতে থাকো তাহলে এই ধরনের কোশ্চেনগুলো খুবই সহজেই তোমরা সলভ করতে পারবে। তো সেটা দেখো, যে এখানে যে হাইড্রোজেন ব্রোমাইড, এই কি এটার সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ প্রোপিন 1 এর সঙ্গে বিক্রিয়া করে, তাহলে এই যৌগটি কি তৈরি হবে, তাই না? তাহলে আমরা এই যৌগটি কি তৈরি হবে একটু আমরা রিঅ্যাকশনটা কমপ্লিট করি। হ্যাঁ, রিঅ্যাকশনটা যদি কমপ্লিট করি আমরা, তাহলে হচ্ছে যে CH3 CH2, তাহলে হচ্ছে HBr, তাই না? HBr, তাহলে আমাদের এখানে কিন্তু কোনো হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া নেই বা পারঅক্সিজেন পারঅক্সাইড কোনো কিছু নেই, তাহলে সুতরাং আমাদের কি হবে এখানে? তাহলে আমাদের বিক্রিয়াটা কি হবে? তাহলে যেদিকে আমাদের হাইড্রোজেন বেশি আমরা সেই দিকেই এই প্লাস, অর্থাৎ হাইড্রোজেনকে দিয়ে দিব, ঠিক আছে। এই প্লাস ধনাত্মক যে অংশটা সেটাকে আমরা এখানে যোগ করে দেব, তাহলে আমাদের এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। তাহলে কি তৈরি হচ্ছে? তাহলে আমাদের CH3, তাহলে ব্রোমিন চলে আসছে সেটাতে, তাহলে CH3 CH, এটাতে Br যুক্ত করে দিলাম আমি, এটার নাম হচ্ছে CH, এটাকে আমি 3 করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো এক সাইড থেকে গণনা করি, এদিক থেকেও আমাদের শুধু এই শাখাটা মাঝখানে, এখান থেকেও ঠিক একই, ওই জন্য আমরা এদিক থেকে বা ওই দিক থেকে যে কোনো একটু গণনা করতে পারবো। তাহলে হচ্ছে 2 ব্রোমো প্রোপেন, তাই না? 2 ব্রোমো প্রোপেন কোনটা আছে? 2 ব্রোমো প্রোপেন হচ্ছে এইটা, তাই না? 2 ব্রোমো প্রোপেন আমাদের হচ্ছে এইটা, তাহলে এটাই আমাদের অ্যানসার, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন তোমাদের শুধুমাত্র বোর্ডের পরীক্ষায় না, তোমাদের অ্যাডমিশন পরীক্ষাগুলোতে এই ধরনের অনেক কোশ্চেন আসছে। বিক্রিয়াটি পূরণ করো দিয়ে এই ধরনের দেখা যাচ্ছে তোমাদের এই এখানে H2O2 দিয়ে দিয়েছে, ঠিক আছে। তখন তাহলে কি ঘটনা ঘটবে? H2O2 যদি দেয় তাহলে কি আমাদের তৈরি হবে? তাহলে আমাদের কিন্তু এইটা তৈরি হয়ে যাবে, কারণ মার্কনি রুলে এটা তৈরি হয়, তাহলে বিপরীত মার্কনি রুলে এটা তৈরি হয়ে যাবে। তখন তোমাদের বিক্রিয়াটা তোমরা ভাবে করবা, লিখে কমপ্লিট করবা। তাহলে এখানে H2O2 থাকবে, বা এই ধরনের যদি আরো কিছু বিক্রিয়া দেয় এই টাইপের, তোমরা জানো ইজিলি পারো, সেই জন্য তোমরা বই MCQ গুলো
খুঁজে খুঁজে সলভ করো। তো আশা করি তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা মার্কনি রুল এবং অ্যান্টি মার্কনি রুলটা খুব ভালোভাবে ক্লিয়ার বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাওয়ার কথা। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবা এবং এই ধরনের আরো অ্যাডভান্স ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি শেয়ার করবা। থ্যাংক ইউ।